হ্যালো এভরিওয়ান, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আমরা ক্লাস 10-এ ফিজিক্যাল সায়েন্স পড়ছিলাম। 8 নম্বর চ্যাপ্টার শুরু করেছিলাম, পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্ম। এই 8 নম্বর চ্যাপ্টারগুলোর মধ্যে অনেকগুলো সাব চ্যাপ্টার আছে বা ছোট ছোট চ্যাপ্টার লুকিয়ে আছে। তো তার মধ্যে আমরা কি করেছিলাম, পর্যায় সারণী আমাদের হয়ে গেছে, আয়নীয় সমযোজী বন্ধন হয়ে গেছে। আজকে আমরা শুরু করব ধাতুবিদ্যা বা মেটালার্জি। তো ভিডিও শুরু করার আগে একটা কথা বলে রাখি, ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সেগুলো কমেন্ট সেকশনে জানাবে। ফিডব্যাক না পেলে বোঝা যাচ্ছে না। তো ফিডব্যাক সর্বদা পজিটিভ হতে হবে, দরকারি না। নেগেটিভ ফিডব্যাকও স্বাগত সবসময়। নেগেটিভ ফিডব্যাক পেলে সেগুলোকে আরও ইমপ্রুভ করে আরও কোয়ালিটি বাড়ানো যায়। তো ভিডিও দেখার পর সবাই ফিডব্যাকগুলো অবশ্যই জানাবে। তো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করছে আজকের টপিক, ধাতুবিদ্যা বা মেটালার্জি। চ্যাপ্টারের নাম দেখে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে এই চ্যাপ্টারে আমরা ধাতু বা মেটাল নিয়ে পড়ব। তো মেটাল কী জিনিস, পিরিয়ডিক টেবিল পড়তে গিয়ে আমরা বলেছিলাম মেটাল কি, নন মেটাল কি, মেটালয়েড কি, ধাতু, অধাতু আর ধাতুকল্প। তো এখানে আমরা একটু রিক্যাপিচুলেট করার চেষ্টা করব যে ধাতু কী জিনিস, কারণ ধাতুবিদ্যা পড়ার আগে ধাতু সম্পর্কে জানতে হবে। তো পর্যায় সারণী হচ্ছে ধাতুতে ভর্তি। আমরা যদি দেখি গ্রুপ 1, গ্রুপ 2 তারা ধাতু, মাঝে যারা আছে গ্রুপ 3 থেকে গ্রুপ 12 তাদেরকে কি বলি, সন্ধিগত ধাতু বা সন্ধিগত মৌল, তারা প্রত্যেকে ধাতু। নিচে যারা আছে এই যে নিচে যারা আছে ল্যান্থানাইড, অ্যাক্টিনাইড, তারা ধাতু। তাহলে গোটাটা প্রায় ধাতুতে ভর্তি। আর অধাতু কোথায় আছে, গ্রুপ 13 থেকে 17-র মধ্যে। কিছু অধাতু আছে, কিছু ধাতু আছে গ্রুপ 13 থেকে 17-র মধ্যে, ম্যাক্সিমাম হচ্ছে অধাতু। তাহলে প্রথম কোশ্চেন, ধাতু কাদের বলে, অধাতু কাদের বলে, আর ধাতু আর অধাতুর মধ্যে মূল পার্থক্য কী বা মেটাল আর নন মেটালের মধ্যে ডিফারেন্স কী, সেটা আগে আমাদেরকে জানতে হবে চ্যাপ্টার শুরু করার আগে। তো সেটাই আজকে আলোচনার বিষয়, যে ধাতু অধাতুর মধ্যে পার্থক্য বা মেটাল আর নন মেটালের মধ্যে পার্থক্য। ইংলিশ টার্মগুলো যেন খুব দরকারি, প্রত্যেকটার সাথে ইংলিশ টার্ম বলবো, কারণ ভবিষ্যতে যখন সায়েন্সে বলবে টার্মিনোলজি নিয়ে যেন কোনো অসুবিধা না হয়, তার জন্য ধাতু আর অধাতু। অধাতু হচ্ছে নন মেটাল। তো বিভিন্ন বইয়ে ধাতু অধাতুর সংজ্ঞা বিভিন্ন দেওয়া থাকে। তো আমি আমার মতো করে একটা সংজ্ঞা মনে রাখার চেষ্টা করি বা সবাইকে শেখানোর চেষ্টা করি, যেটা আমি পর্যায় সারণী পড়াতে গিয়েও বারবার করে বলেছিলাম, যে ধাতু তাদেরকে বলবো যারা খুব সহজে ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়নে পরিণত হবে। অর্থাৎ ধাতু হচ্ছে তড়িৎ ধনাত্মক। প্রথম পয়েন্ট কি বলবো, যারা খুব সহজে ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়ন তৈরি করে, তাদেরকে আমরা বলবো ধাতু। অর্থাৎ ধাতু কি হলো তাহলে, ইলেকট্রোপজিটিভ বা তড়িৎ ধনাত্মক, যেহেতু ক্যাটায়ন তৈরি করছে, অর্থাৎ এরা তড়িৎ ধনাত্মক। ইংলিশে আমরা বলবো ইলেকট্রোপজিটিভ। ইংলিশগুলো জানতে হবে, জেনে রাখা ভালো, ক্ষতি কিছু নেই। তাহলে অধাতুতে কি সংজ্ঞা, অধাতুর সংজ্ঞায় কী বলবো, অধাতুতে বলবো যারা খুব সহজে ইলেকট্রন গ্রহণ করবে। এই ধাতু যদি ইলেকট্রন বর্জন করে তাহলে অধাতু ইলেকট্রন গ্রহণ করবে, যেটা কিছুটা আমরা আয়নীয় বন্ধন পড়তে গিয়েও বলেছিলাম। তাহলে অধাতু কি করবে, অধাতু ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়ন তৈরি করবে। ধাতু যদি ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়ন তৈরি করে, অধাতু ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়ন তৈরি করবে। অর্থাৎ এরা তড়িৎ ঋণাত্মক। তড়িৎ ঋণাত্মকতা কী জিনিস বলেছিলাম, তড়িৎ ঋণাত্মককে ইংলিশে বলে ইলেকট্রোনেগেটিভ। তড়িৎ ধনাত্মক হচ্ছে ইলেকট্রোপজিটিভ, তড়িৎ ঋণাত্মক হচ্ছে ইলেকট্রোনেগেটিভ। তাহলে আমরা কী বলেছিলাম, পর্যায় সারণীর সব থেকে তড়িৎ ঋণাত্মক মৌল কী বলেছিলাম, ফ্লুরিন। ফ্লুরিন হচ্ছে একটা অধাতু। তাহলে আমাদের মিলে গেল, অধাতুগুলো তড়িৎ ঋণাত্মক হবে আর তড়িৎ ধনাত্মক হবে ধাতুগুলো। যেমন বলেছে ধাতুগুলো ক্যাটায়ন তৈরি করবে। যেমন আমরা কি জানি, আমার কাছে একটা সোডিয়াম আছে, সোডিয়াম কি করবে, Na+ তৈরি করে আর এলে একটা ইলেকট্রন ছেড়ে দেয়, তাহলে ধাতু তৈরি করছে ক্যাটায়ন। আর অধাতু কী করে আমরা জানি, যেমন অক্সিজেন আছে, অক্সিজেন কী করে, অক্সিজেন দুটো ইলেকট্রন নিয়ে O2- তৈরি করে, অক্সাইড আয়ন, তাই তো। ক্লোরিন আছে, ক্লোরিন কী করে, ক্লোরিন একটা ইলেকট্রন নিয়ে Cl- তৈরি করে, ক্লোরাইড আয়ন। আমরা জানি HCl থাকে, H2O থাকে, বা সোডিয়াম অক্সাইডগুলো থাকে, সোডিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড। তাহলে এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট, যে ধাতু তারা যারা ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়ন তৈরি করবে, অর্থাৎ তড়িৎ ধনাত্মক। অধাতু তারা যারা ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়ন তৈরি করবে, এটা তড়িৎ ঋণাত্মক। সেকেন্ড পয়েন্ট কি হয়, ধাতুর যোজ্যতা কক্ষে, যোজ্যতা কক্ষ কি বলেছি, বহিস্থ কক্ষ বা যোজ্যতা কক্ষ বা বহিস্থ কক্ষে
মানে সর্ববহিস্থ কক্ষে কটা ইলেকট্রন থাকবে? 1 2 3টি, একটি, দুটি বা তিনটি ইলেকট্রন থাকবে। তাহলে ধাতুর ক্ষেত্রে মনে রাখতে হবে ইলেকট্রন সংখ্যা 1 2 বা 3 সাধারণত। আর অধাতুর ক্ষেত্রে কি? ইলেকট্রন সংখ্যা 4 5 6 7 8 কখনোই হবে না। বহিস্থ কক্ষে ইলেকট্রন সংখ্যা, মোট না। যেমন আমি কি করব, সোডিয়াম, সাপোজ সোডিয়াম কততে আছে? 11তে। তাহলে সোডিয়ামে ইলেকট্রন বিন্যাস লিখব 2, 8, 1, তাহলে সর্ববহিস্থ কক্ষে একটা ইলেকট্রন আছে। অ্যালুমিনিয়াম চলে আসি, কততে আছে? 13তে। তাহলে 2, 8, 3, সর্ববহিস্থ কক্ষে 3টি ইলেকট্রন আছে, তাহলে ধাতু। এবার অধাতুতে চলে আসি। অধাতুর সর্ববহিস্থ কক্ষে কটা ইলেকট্রন বলেছি? 4 5 6 7, তাহলে একটা অধাতু। আমি চলে আসি ফ্লুরিন, 9এ আছে, তাহলে ইলেকট্রন বিন্যাস কী হবে? 2, 7, তাহলে সর্ববহিস্থ কক্ষে 7টা ইলেকট্রন, অধাতু। অক্সিজেনে চলে আসি 8, তাহলে ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2, 6, তাহলে কী হবে? সর্ববহিস্থ কক্ষে 6টা ইলেকট্রন আছে, তাহলে মিলে গেল। 1 নম্বর 2 নম্বর বোঝা গেছে। নেক্সট পয়েন্টে আমরা চলে আসছি। নাম্বারিংটা এখানে ভুল হয়েছিল, এটা 2 নম্বর হবে নন মেটালের ঘরে। তো 3 নম্বর চলে আসছি, ধাতুগুলোর ভৌত অবস্থা বা ফিজিক্যাল স্টেট কী? ধাতুগুলোকে আমরা কী অবস্থায় জানি? ধাতুগুলো তো সব তরল হয়, তাই তো? তাই কি? লোহা, কপার, জিঙ্ক সব তরল, তাই না? একদমই না। ধাতুগুলো হচ্ছে সাধারণত ধাতুগুলো হচ্ছে কঠিন। ধাতুগুলোর ভৌত অবস্থা হচ্ছে কঠিন বা সলিড। আর এক্সেপশন, তার ব্যতিক্রম আছে। আমরা জানি লোহা, তামা, যত দেখি সোনা সব হচ্ছে কঠিন। তার ব্যতিক্রম কি? ব্যতিক্রম হচ্ছে পারদ বা মার্কারি, যেটা হচ্ছে তরল। আর একটা হচ্ছে গ্যালিয়াম। মার্কারি আর এটা কি? গ্যালিয়াম। Hg মার্কারি আমরা সবাই জানি, এটা হচ্ছে গ্যালিয়াম। এই দুজন হচ্ছে তরল, ব্যতিক্রম। গ্যালিয়াম হচ্ছে অলমোস্ট তরল, আর মার্কারিতে একদমই তরল। অধাতুর ক্ষেত্রে কি বলবো? 3টে অবস্থায় পাওয়া যায়, কঠিনেও পাওয়া যায়, তরলেও পাওয়া যায়, গ্যাসীয়তেও পাওয়া যায়। এক্সাম্পল নিতে হবে একটা একটা করে। গ্যাসীয় অধাতু সবাই জানি, গ্যাসগুলো অক্সিজেন, নাইট্রোজেন, ক্লোরিন, এরা সব হচ্ছে অধাতু, গ্যাসীয়। তরল অধাতু ভীষণ ইম্পর্টেন্ট, পর্যায়সারণী পড়তে গিয়ে বলেছিলাম। ব্রোমিন, Br2 তরল, রুম টেম্পারেচারে। আর কঠিন কী হবে? কঠিন কারা? ফসফরাস, কার্বন, এরা কার্বন, ফসফরাস, এরা হচ্ছে কঠিন। কার্বনের আমরা গুঁড়ো পাই, যেটাকে কার্বন ব্ল্যাক বলি, সেগুলো পাওয়া যায়। গ্রাফাইট পাই, সবই তো কঠিন। তাহলে অধাতু হচ্ছে কঠিন পাওয়া যায়, তরল অবস্থায় পাওয়া যায়, গ্যাসীয় অবস্থায় পাওয়া যায়। ধাতুগুলো হচ্ছে শুধুমাত্র কঠিন অবস্থায় পাওয়া যায়। নেক্সট আমরা চলে আসছি, সেটা হচ্ছে গলনাঙ্ক আর স্ফুটনাঙ্কতে। মানে মেল্টিং পয়েন্ট আর বয়লিং পয়েন্ট, আমরা বলবো গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক। কি? মেল্টিং পয়েন্ট অ্যান্ড বয়লিং পয়েন্ট, জানি ইংলিশ টার্ম আমরা সবাই। তো ধাতুগুলোর মেল্টিং পয়েন্ট আর বয়লিং পয়েন্ট খুব হাই হয়, সেটা আমরা বলেছিলাম ওই আয়নীয় বন্ধন পড়াতে গিয়ে কথাটা একবার বলেছিলাম, যে ধাতুর মেল্টিং আর বয়লিং পয়েন্ট এটা হচ্ছে উচ্চ, গলনাঙ্ক উচ্চ, স্ফুটনাঙ্ক উচ্চ। ব্যতিক্রম মার্কারি, পারদ। আর অধাতুগুলোর ক্ষেত্রে কি হয়? গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক নিম্ন হয়। এটা হচ্ছে জেনারেল প্রপার্টি, যে ধাতুর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক উচ্চ, অধাতুর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক নিম্ন। ব্যতিক্রমে কি দাঁড়াবে? যে অধাতু অথচ উচ্চ গলনাঙ্ক স্ফুটনাঙ্ক, এরকম ব্যতিক্রমে হচ্ছে 3জন দাঁড়াবে। একটা হচ্ছে সিলিকন, একটা হচ্ছে কার্বন, একটা হচ্ছে বোরন। নেক্সট আমরা যে পয়েন্টে চলে আসবো সেটা হচ্ছে 5 নম্বর। সেটাকে আমরা বলবো হচ্ছে ঔজ্জ্বল্য, মানে কোনো জিনিস কতটা উজ্জ্বল সেটাকে আমরা বলবো ঔজ্জ্বল্য। ইংলিশে বলে হচ্ছে লাস্চার। ঔজ্জ্বল্য স্পেলিং ভুল হলে চেক করে নিতে হবে, বাংলায় যেহেতু স্পেলিং লেখা। তো এবার হচ্ছে ধাতুর আর অধাতুর মধ্যে কে বেশি উজ্জ্বল। তো ধাতুর একটা সাধারণ প্রপার্টি হচ্ছে ধাতুগুলো চকচকে হবে বা চকচকে হবে, সেটাকে আমরা বলি মেটালিক লাস্চার। মানে ধাতুকে যদি আমরা পালিশ করি, তাহলে ধাতু হচ্ছে আলোর প্রতিফলন, আলোর রিফ্লেকশন করে, আলোর প্রতিফলন করে, তাহলে ধাতু হচ্ছে ঔজ্জ্বল্য বেশি। ঔজ্জ্বল্য ধাতুতে দেখা যায়। আর অধাতুর ক্ষেত্রে কী হবে? অধাতু সেরকম কোনো লাস্চার নেই, অধাতুকে আমরা বলি কোনো উজ্জ্বল না। তো ইংলিশে সেটাকে আমরা বলি ডাল। ডাল মানে এখানে কোনো উজ্জ্বল্য না, সেই সেন্সে ডাল কথাটা ব্যবহার করে। এখানে বলা হয় মেটালিক লাস্চার আছে, ওখানে বলা হচ্ছে
হচ্ছে ডাল অ্যাপিয়ারেন্স, এই ধরনের কথাগুলো আমরা ব্যবহার করি। তো ধাতু অথচ উজ্জ্বল না, এরকম ব্যতিক্রম যদি আমরা বলার চেষ্টা করি, ধাতু জেনারেল প্রপার্টিজ বললাম, লাইট রিফ্লেকশন করে, চকচকে দেখায়। তো ধাতু অথচ উজ্জ্বল না, এরকম উদাহরণ হচ্ছে লেড। আর অধাতুর ক্ষেত্রে, অধাতুকে বললাম উজ্জ্বল হবে না, একটা ডাল অ্যাপিয়ারেন্স হয় অধাতুর, অথচ ব্যতিক্রম আছে তার, যে কিছু অধাতু আছে যারা বেশ চকচকে বা উজ্জ্বল, যেমন হচ্ছে হীরক, খুব বেশি চকচকে আমরা জানি। তো এটা হচ্ছে অধাতু অথচ উজ্জ্বল, তার উদাহরণ। নেক্সট হচ্ছে 6 নম্বর যে পার্থক্য আমরা আলোচনা করব ধাতু আর অধাতুর মধ্যে, সেটা হচ্ছে কাঠিন্য বা কতটা কঠিন কোনো একটা জিনিস, তার রেসপেক্টে বিচার করব আমরা, সেটাকে বলবো হচ্ছে হার্ডনেস। তো আমরা জানি ধাতু হচ্ছে কঠিন বা এখানে কাঠিন্য মানে শক্ত, ধাতু হচ্ছে ভীষণ শক্ত, অধাতু হচ্ছে তুলনামূলক নরম। তাহলে এবার ধাতুর এই কাঠিন্য, ধাতু অথচ নরম, সেরকম ব্যতিক্রমও আছে কিছু। ব্যতিক্রমগুলো আমাদেরকে মনে রাখতে হবে। যে ধাতু অথচ নরম, এরকম উদাহরণ হচ্ছে পারদ, তরল যেহেতু, গ্যালিয়াম আগেই বলেছি। আর তাছাড়া সোডিয়াম, পটাশিয়াম খুব ভীষণ ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে। সোডিয়াম, পটাশিয়াম এদেরকে চাকু দিয়ে কাটা যায়, বিভিন্ন পরীক্ষায় জিজ্ঞাসা করে শর্ট কোশ্চেন হিসেবে, যে কোন ধাতুকে চাকু দিয়ে কাটা যায়, সেটা হচ্ছে সোডিয়াম আর পটাশিয়াম। তাহলে এতটাই নরম। অধাতু অথচ শক্ত, এরকম উদাহরণ কী হতে পারে? হীরক, সব থেকে শক্ত পদার্থ, হার্ডেস্ট সাবস্টেন্স নোন। তাহলে এই গেল 6 নম্বর। নেক্সট আমরা শুরু করছি 7 নম্বর। 7 নম্বর যে পয়েন্টে আলোচনা করব, তার কোনো বাংলা আমরা করছি না, সেটাকে আমরা ইংলিশে লিখতে অভ্যস্ত। দুটো শব্দ যেটা ধাতু সম্পর্কে খুব বেশি প্রযোজ্য। একটাকে বলে হচ্ছে ডাকটিলিটি। তো ডাকটিলিটির বাংলা কিছু হয় না, তবে ডাকটিলিটি মানেটা বুঝিয়ে দিই। যে ডাকটিলিটি মানে আমি ধাতুকে পাতলা তারে রূপান্তরিত করতে পারবো, এটাকে যদি হয় তখন আমরা বলবো ধাতু ডাকটাইল। আর ডাকটাইল কথাটা মানে এদেরকে থিন ওয়্যারে রূপান্তরিত করা যায়, থিন ওয়্যার বা পাতলা তারে রূপান্তরিত করা যায়, তাই ধাতুকে বলা হয় হচ্ছে ডাকটাইল। ধাতুর বিশেষ ধর্ম, এগুলো মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট ধর্ম। যেমন এবার উদাহরণ যদি দেওয়ার চেষ্টা করি, তাহলে সবথেকে বেশি ডাকটাইল ধাতু, পরীক্ষায় জেনারেল নলেজ হিসেবে আসতে পারে, এমসিকিউ হিসেবে আসতে পারে, সবথেকে বেশি ডাকটাইল ধাতু কী? তাহলে সবথেকে বেশি ডাকটাইল ধাতু হচ্ছে গোল্ড, AU বা সোনা। কতখানি? এত ডাকটাইল যে আমি যদি 1 গ্রাম সোনা নিই, 1 গ্রাম সোনা থেকে কতখানি আমি তার বানাতে পারবো, পাতলা তার 2 কিলোমিটার লম্বা। তাহলে 1 গ্রাম সোনা থেকে 2 কিলোমিটার লম্বা তার বানানো যায়, তাই সোনা হচ্ছে সবথেকে ডাকটাইল ধাতু। আর একটা ডাকটাইল ধাতু কি? সেটা হচ্ছে টাংস্টেন। ডাব্লু দিয়ে রিপ্রেজেন্ট করি, সিম্বল হচ্ছে ডাব্লু, টাংস্টেন। টাংস্টেন দেখি ইনভিজিবল ওয়্যার বানাতে পারি, অদৃশ্য তার। এবার ইনভিজিবল কী করে জিজ্ঞেস করতে পারো, তারটা এত পাতলা হবে যে চোখেই দেখতে পারবে না, তো সেটা হচ্ছে ইনভিজিবল ওয়্যার। তো সেই ইনভিজিবল ওয়্যার বা অদৃশ্য তার বানানো যায়। তো এটা হচ্ছে ধাতুর হচ্ছে ডাকটিলিটি ধর্ম, মানে এদেরকে তারে পাতলা তারে রূপান্তরিত করা যায়। অধাতুগুলো হচ্ছে নন ডাকটাইল হয়, এদের দিয়ে তার বানানো যায় না। আবার এখানেও একটা ব্যতিক্রম আছে, ব্যতিক্রম হচ্ছে কার্বন ফাইবার। কার্বন ফাইবার বলে একটা জিনিস হয়, সেটা হচ্ছে তার, কার্বনের তার, যেটা অধাতু দিয়ে বানানো যায়। নেক্সট 8 নম্বর পয়েন্টটা, সেটাকে বলেছে ম্যালিয়েবিলিটি। এবার আরেকটা জটিল শব্দ, ম্যালিয়েবিলিটি। শব্দ যত জটিল মানে তত সোজা, আমরা জানতে অভ্যস্ত। ম্যালিয়েবল কথাটার মানে হচ্ছে এদেরকে পিটিয়ে পাতলা শিট বানানো যায়। কি করা যায়? শিট বানানো যায়, এদের থেকে পাতলা শিট একটা করে বানানো যায় পিটিয়ে নিয়ে। তাহলে আমরা ধাতু থেকে পড়তে অভ্যস্ত, যেমন অ্যালুমিনিয়ামের ফয়েল হয়, খাবার প্যাকিংয়ে কাজে লাগে, তার এক্সাম্পল হচ্ছে অ্যালুমিনিয়াম ফয়েল। তাহলে সেই অ্যালুমিনিয়াম ফয়েল হচ্ছে আমার ম্যালিয়েবিলিটির এক্সাম্পল। আর কি হয়? গোল্ডেন, সোনার পাত বানানো যায়, গোল্ডেন ফয়েল হতে পারে। আবার এর মধ্যে এক্সেপশন আছে, যে কিছু ধাতু আছে যারা ম্যালিয়েবল না। সেই কোন কোন ধাতু ম্যালিয়েবল না? যেমন সোডিয়াম, পটাশিয়াম, জিঙ্ক। এই ডাকটিলিটির ক্ষেত্রেও এক্সেপশন আছে, কিছু ধাতু ডাকটাইল না, তাদেরকে দিয়ে তার বানানো যায় না। সেখানেও এক্সাম্পলগুলো আমরা বলতে অভ্যস্ত, সোডিয়াম, পটাশিয়াম। এদেরকে দিয়ে তারও বানানো যায় না, শিটও বানানো যায় না, কারণ খুব রিঅ্যাক্টিভ তাই। নেক্সট হচ্ছে অধাতু। অধাতু হচ্ছে নন ম্যালিয়েবল, অধাতু থেকে কোনো মতেই শিট বানানো যায় না, কোনো এক্সেপশনও নেই।
তো এই দুটো খুব ইম্পর্টেন্ট পার্থক্য গেল ডাকটিলিটি আর ম্যালিয়েবিলিটি ধাতু অধাতুর মধ্যে। নেক্সট আমরা শুরু করছি 9 নম্বর পার্থক্য, ব্রিটলনেস। কথাটার মানে হলো ভঙ্গুর। তাহলে আমরা জানি যে কোনো একটা পদার্থকে যদি নরম হয় তাকে যদি আমরা চাপ দিই তাহলে ভেঙে যাবে। তো ব্রিটলনেস কথাটার মানে হচ্ছে একটা বিস্কুটের মতো সিস্টেম, যেখানে বিস্কুটকে যেমন চাপ দিলে ভেঙে যায়, সেরকম জিনিসকে বলে ব্রিটল বা ভঙ্গুর। তাহলে ধাতু কখনোই ভঙ্গুর হবে না, তাহলে মেটালস আর নন ব্রিটল। আর ওদিকে কী হয়, অধাতুগুলো ব্রিটেল হয়। তাহলে ধাতু অথচ, তাহলে এর একটা ব্যতিক্রম খুঁজতে হবে যে ধাতু অথচ ব্রিটল, চাপ দিলে ভেঙে যায়। এরকম এক্সাম্পল হচ্ছে জিঙ্ক। আর ওখানে একটা এক্সাম্পল খুঁজবো অধাতুগুলো হচ্ছে ব্রিটল, যেমন হচ্ছে অধাতু গ্রাফাইট, চাপ দিলে ভেঙে যায়। তাহলে এখানে ব্রিটল কথাটা বলতে হবে সলিড নন মেটালস আর ব্রিটল। যেমন হচ্ছে গ্রাফাইটকে চাপ দিলে সহজে ভেঙে যায়। আমরা জানি পেন্সিলের মধ্যে গ্রাফাইটের শীষ ব্যবহার করে চাপ দেবো, ভেঙে যাবে। তাহলে ওটা হচ্ছে গ্রাফাইট এক্সাম্পল। আর এখানে এক্সেপশন হচ্ছে জিঙ্ক, ব্রিটলনেস। নেক্সট হচ্ছে 10 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে তড়িৎ ও তাপের পরিবহন। যে আমরা জানি ধাতুগুলো তড়িৎ ও তাপের সুপরিবাহী। ধাতু হচ্ছে তড়িৎ ও তাপের সুপরিবাহী। তার ব্যতিক্রম খুঁজতে হবে। যখন আমি বলছি তখন তার ব্যতিক্রমও একটা করে বলছি। ব্যতিক্রম হচ্ছে টাংস্টেন, যেটা আমরা বাল্বের ফিলামেন্টে ব্যবহার করি। টাংস্টেন রোদ খুব বেশি হয়, তাই কারেন্ট ভালো পরিবহন করতে পারে না, টাংস্টেন। আর অধাতু কী হয়, তড়িৎ ও তাপের কুপরিবাহী, ভালো তড়িৎ আর তাপের পরিবহন করতে পারে না। তারও ব্যতিক্রম আছে। এর ব্যতিক্রম হচ্ছে গ্রাফাইট হচ্ছে তড়িতের সুপরিবাহী। তাহলে দুটো ক্ষেত্রে একটা করে এক্সেপশন বললাম। নেক্সট 11 নম্বর পয়েন্ট, আর দুটো আছে, 12টা পার্থক্য আমরা পড়বো ধাতু আর অধাতু। নেক্সট 11 নম্বর পয়েন্টটাকে আমরা বলছি হচ্ছে অ্যাটমিসিটি। অ্যাটমিসিটি মানে কতগুলো অ্যাটমের সাথে এক্সিস্ট করছে, মানে কী ফর্মে এক্সিস্ট করে, অ্যাটমিসিটি কথাটার মানে হচ্ছে তাই। যেমন আমরা যদি ধাতুগুলোকে দেখি, গ্যাসীয় অবস্থায় হচ্ছে ধাতুগুলো মনো অ্যাটমিক ফর্মে থাকে। গ্যাসীয় অবস্থায় মানে একটা অ্যাটম দিয়ে তৈরি হবে, 2-3টা অ্যাটম একসাথে থাকতেই পারবে না। তাহলে গ্যাসীয় অবস্থায় এরা হচ্ছে মনো অ্যাটমিক। যেমন সোডিয়াম তো এনে আকারেই থাকবে, 2-3টে সোডিয়াম থাকবে না। গ্যাসগুলো হচ্ছে, অধাতুগুলো হচ্ছে পলিঅ্যাটমিক। যেমন অক্সিজেন তৈরি করে O2, তাহলে এখানে দুটো অক্সিজেন একসাথে আছে, তাহলে এরা হচ্ছে ডাইঅ্যাটমিক। আবার অক্সিজেন তৈরি করে O3 মানে ওজোন, তাহলে এখানে 3টে অক্সিজেন একসাথে আছে, ট্রাইঅ্যাটমিক। নাইট্রোজেন তৈরি করে N2, ডাইঅ্যাটমিক। তাহলে এদেরকে আমরা জেনারেলি বলছি সেজন্য পলিঅ্যাটমিক। নেক্সট 12 নম্বর পয়েন্ট হচ্ছে অক্সাইডের প্রকৃতি, যেটা হচ্ছে পর্যায় সারণী পড়াতে গিয়ে বলেছিলাম অক্সাইডের প্রকৃতি কিসের উপর ডিপেন্ড করে। সেখানেও বলেছি যে ধাতুর অক্সাইডগুলো সাধারণত হচ্ছে বেসিক বা ক্ষারীয় হয়। কি বলবো, ধাতব অক্সাইডগুলো ক্ষারীয় হয়। যেমন সোডিয়াম অক্সাইড আমরা জানি ক্ষারীয়, এরকম। আবার এদিকে কি বলবো, অধাতুর অক্সাইডগুলো আম্লিক হয়। যেমন Cl2O7 আম্লিক, তাই তো। এবার দু জায়গায় ব্যতিক্রম, আমরা তো ব্যতিক্রম প্রথম থেকে শুরু করে শেষ অবধি ব্যতিক্রমই পড়ছি। তাহলে ধাতুর অক্সাইড অথচ ক্ষারীয় না, যেমন হচ্ছে জিঙ্ক অক্সাইড, লেড অক্সাইড, এরা হচ্ছে উভধর্মী। তো সেটা আমরা পড়তে অভ্যস্ত, জিঙ্ক অক্সাইড, লেড অক্সাইড উভধর্মী। আরেকটা অক্সাইড আছে, সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড। 3টে অক্সাইড হচ্ছে উভধর্মী। আর কি হতে পারে, ধাতুর অক্সাইড অথচ আম্লিক, এরকম এক্সাম্পল ক্রোমিয়াম অক্সাইড হতে পারে, CrO3 আম্লিক। অধাতব অক্সাইডগুলো আমরা বলেছি আম্লিক হবে, কিন্তু দেখা যায় যে কিছু কিছু অধাতব অক্সাইড হচ্ছে নিষ্ক্রিয় প্রকৃতির হয় বা নিউট্রাল প্রকৃতির হয়, বা নিউট্রাল বা কী বলবো প্রশম প্রকৃতির হয়। যেমন হচ্ছে H2O, একটা তো অক্সাইড প্রশম, কার্বন মনোক্সাইড প্রশম। তো এই ধরনের ব্যতিক্রমগুলো লুকিয়ে আছে। তো বললাম যে ধাতুর অক্সাইড হবে ক্ষারীয়, ব্যতিক্রম হচ্ছে জিঙ্ক অক্সাইড, লেড অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড। এই 3টে মনে রাখতে হবে, MCQ জয়েন্ট পয়েন্টে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে চলে আসে। উভধর্মী। ক্রোমিয়াম অক্সাইড হচ্ছে আম্লিক, বলে দিলাম।
আর অধাতুর অক্সাইড হচ্ছে আম্লিক হতে হবে, যেমন Cl2O7 আমরা পড়তে অভ্যস্ত। আর প্রশম হবে, ব্যতিক্রম আছে, যেমন জল, কার্বন মনোক্সাইড, এগুলো হচ্ছে প্রশম। তো এই গেল আমার ধাতু আর অধাতুর মধ্যে মেন 12টা পার্থক্য। তার মধ্যে ম্যালিয়েবিলিটি, ডাক্টিলিটি, ব্রিটেলনেস, এগুলো। তারপর ধাতুর হচ্ছে লাস্টার, এগুলো খুব ইম্পর্টেন্ট পার্থক্য। প্লাস 1 নম্বর আমি যেটা বলেছি, ধাতু ক্যাটায়ন তৈরি করে, অধাতু অ্যানায়ন তৈরি করে, এগুলো সবই মোটামুটি মনে রাখতে হবে। তো ধাতু অধাতু নিয়ে এই কনসেপ্টটা তৈরি হওয়ার পর আমরা হচ্ছে ধাতুবিদ্যা চ্যাপ্টারটা নেক্সট দিন থেকে ফোকাস করব। তো আবার একই কথা, ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবে। কিছু যদি ইমপ্রুভ করার দরকার পড়ে অবশ্যই সাজেশন দিবে, সেই মতো ইমপ্রুভ করার চেষ্টা করব। থ্যাংক ইউ।